নমস্কার। উই লার্ন ইনভেস্টিং টিমের পক্ষ থেকে আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা সাম্প্রতিক কিছু অর্থনৈতিক ডেটা, বাজারের খবর এগুলো নিয়ে একটু গভীরে গিয়ে কথা বলবো। হ্যাঁ, বিশেষ করে দেখব আমেরিকা, চীন এই বড় অর্থনীতির ঘটনাগুলো আমাদের ভারতীয় বাজারে কিভাবে প্রভাব ফেলছে। একদম। লক্ষ্যটা হলো এই যে এত তথ্য আসছে এর ভেতর থেকে জরুরি বিষয়গুলো খুঁজে বার করা, যাতে বাজারের গতি প্রকৃতি বুঝতে সুবিধা হয়। উই লার্ন ইনভেস্টিং সবসময় এটাই চেষ্টা করে। ঠিক। তো আমেরিকা দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, লেবার ডিপার্টমেন্টের যে তথ্যটা এসেছে গত সপ্তাহে, ইনিশিয়াল জবলেস ক্লেমস মানে নতুন করে বেকার ভাতার আবেদন, সেটা একটু কমেছে। কমেছে কতটা? প্রায় 10,000 কমে 236,000 হয়েছে। এটা জুন 21-এ শেষ হবার সপ্তাহের ডেটা। ও, কিন্তু এটা কি খুব সিগনিফিক্যান্ট? হয়তো সামার ব্রেকের জন্য। হ্যাঁ, সেটাই একটা কারণ হতে পারে, সাময়িক স্বস্তি আর কি। কিন্তু অন্য একটা ডেটা মানে কন্টিনিউইং ক্লেমস, হ্যাঁ, ওটা নিয়ে কি খবর? যারা ত্বরান্বিত ভাতা পাচ্ছেন সেই সংখ্যাটা কিন্তু নভেম্বর 21-এর পর সবচেয়ে বেশি। এটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয়। হ্যাঁ, তার মানে কাজ খোঁজার বাজারের স্থিতি এখনো আসেনি পুরোপুরি। ঠিক তাই। আর এর সাথে কমার্স ডিপার্টমেন্টের আরেকটা রিপোর্ট, সেটাও একটু ভাবাচ্ছে। কোনটা? জিডিপি নিয়ে? হ্যাঁ, জানুয়ারি থেকে মার্চ মানে প্রথম কোয়ার্টারে মার্কিন অর্থনীতি 0.5% সংকুচিত হয়েছে, যেখানে আশা করা হয়েছিল প্রায় 2% বাড়বে। মাত্র 0.5% সংকোচন, যেখানে 2% গ্রোথের আশা ছিল। কারণটা কি এর পেছনে? কারণটা বেশ ইন্টারেস্টিং। আসলে ট্যারিফ নিয়ে যে উদ্বেগ ছিল, সেটার জন্য ব্যবসায়ীরা অনেক আগে থেকে প্রচুর জিনিস ইম্পোর্ট করে নিয়েছে। ও আচ্ছা, স্টক করে রেখেছে মানে। অনেকটা তাই। আমদানি প্রায় 37.9% বেড়ে গেছে। এর ফলে জিডিপিতে প্রায় 4.7 পার্সেন্টেজ পয়েন্টের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। বিশাল ব্যাপার। শুধু এটাই কারণ? না, আরও আছে। কনজিউমার স্পেন্ডিং মানে সাধারণ মানুষের খরচ, আর ফেডারেল গভর্নমেন্ট স্পেন্ডিং দুটোই কমেছে। সরকারি ব্যয় তো 4.6% কমেছে। 4.6%? এরা তো 1986 সালের পর সবচেয়ে বড় পতন বলছেন। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কি আমেরিকার অর্থনীতি মন্দার দিকে? এর প্রভাব তো ভারতে পড়বেই। দেখুন, এখনই মন্দা বলাটা হয়তো একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করা হচ্ছে পরের কোয়ার্টারে মানে এখনকার কোয়ার্টারে আমদানি এতটা বাড়বে না, আর অর্থনীতি হয়তো 3% মতো গ্রোথ দেখাতে পারে। আচ্ছা, দেখা যাক। কিন্তু ভারতে এর প্রভাবটা কিন্তু দেখতে শুরু করেছি আমরা, বিশেষ করে রপ্তানির দিকে যদি তাকাই। হ্যাঁ, এক্সপোর্টের কি অবস্থা? মে মাসে ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস মানে ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি গত বছরের মে মাসের তুলনায় 8.2% কমে গেছে। 8.2%? এটা তো বেশ বড়সড় পতন। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস তো আমাদের মোট রপ্তানির প্রায় 25-26% জুড়ে থাকে। একদম ঠিক, 25.53%। কারণটা মূলত ওই জিওপলিটিক্যাল টেনশন, যুদ্ধ, বিভিন্ন দেশের ট্যারিফ নীতি, এইগুলোই। কোন কোন বাজারে বেশি প্রভাব পড়েছে? বিশেষ করে ইউএই, সৌদি আরেবিয়া মানে পশ্চিম এশিয়ার বাজারগুলোতে রপ্তানি বেশ কমেছে। কিছু কিছু সেক্টরে তো অবস্থা আরও খারাপ। যেমন? ধরুন এয়ারক্রাফট বা স্পেসক্রাফট পার্টসের রপ্তানি প্রায় 85% কমেছে ওয়াই। আবার ফ্লোটিং স্ট্রাকচার্স বা নৌকার রপ্তানি কমেছে 25%। বাপরে, 85%? অবস্থা বেশ কঠিন তাহলে। আচ্ছা, এই সব কিছুর বিশ্লেষণ আর তথ্য পেতে উই লার্ন ইনভেস্টিং তো সবসময় সাহায্য করে। অবশ্যই। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার মধ্যে চীন থেকেও তো একটা খবর এলো সার নিয়ে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। চীন গত 2 মাস ধরে ভারতে স্পেশালিটি ফার্টিলাইজার্স মানে বিশেষ ধরনের সার তার সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে। স্পেশালিটি ফার্টিলাইজার্স এগুলো কতটা জরুরি? এগুলো ফল আর সবজির ফলন বাড়াতে আর মাটির স্বাস্থ্য ভালো রাখতে খুব দরকারি। মানে প্রাইমারি ফার্টিলাইজার্সের বিকল্প নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট। ভারত কতটা নির্ভরশীল চীনের ওপর এই সারের জন্য? অনেকটাই। বছরে প্রায় 1.5 লক্ষ থেকে 1,60,000 টন আমরা আমদানি করি, যার প্রায় 80% আসত চীন থেকে। 80%? তাহলে তো এটা বড় সমস্যা। ভারতের বাজার কেমন? বাজারটা কিন্তু দ্রুত বাড়ছে। একটা অনুমান বলছে 2029 সালের মধ্যে এর মার্কেট সাইজ $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, মানে বছরে 9.2% CAGR। তাহলে এই সরবরাহ বন্ধে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? দেশীয় উৎপাদন নেই?
সমস্যাটা হলো ভারতে দীপক ফার্টিলাইজার্স, প্রদীপ ফার্টিলাইজার্স, নাগার্জুনা ফার্টিলাইজার্সের মতো কোম্পানি আছে ঠিকই, কিন্তু এই বিশেষ সার যথেষ্ট পরিমাণে বানানোর মতো প্রযুক্তি বা পরিকাঠামো মানে সেই ক্যাপাসিটিটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাহলে একদিকে এটা দেশীয় কোম্পানিগুলোর জন্য একটা সুযোগ হয়তো, কিন্তু অন্যদিকে সরবরাহ ঘাটতি হলে ফল সবজি চাষে বিশেষ করে ফলন আর মাটির স্বাস্থ্যের ওপর বড় প্রভাব পড়তে পারে। বোঝা গেল। আচ্ছা, এবার একটু স্টক স্পেসিফিক খবরে আসি। ডেলিভারি নিয়ে কি খবর? একটা বড় ডিল হয়েছে শুনলাম। একটা বড় ব্লক ডিল হয়েছে। মর্গান স্ট্যানলি, সিটি গ্রুপ সহ ৮ জন বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে এফআইআই আর ডিআইআই মিলে প্রায় ৪৬১ কোটি টাকায় কোম্পানির 1.6% শেয়ার কিনেছে। বাহ! বিক্রেতা কে ছিল? বিক্রেতা ছিল নেক্সাস ভেঞ্চার পার্টনার্স। এই খবরের পর গত ৫ দিনে স্টকটা প্রায় ১১% বেড়েছে। আচ্ছা, আর প্যানাসনিক নিয়েও তো একটা খবর আছে। ওরা নাকি ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্যানাসনিক ভারত থেকে ওয়াশিং মেশিন আর রেফ্রিজারেটরের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানার কারখানাও বন্ধ হয়ে যেতে পারে। কারণটা কি? ভারতে তো এদের ভালোই বাজার ছিল একসময়। কারণ হিসেবে ওরা বলছে গ্লোবাল রিস্ট্রাকচারিং, মানে বিশ্বজুড়ে ব্যবসার পুনর্গঠন করছে, লোকসানে চলা ইউনিট বন্ধ করা, আর তাছাড়া এলজি, স্যামসাং আর এখন তো চীনা ব্র্যান্ডগুলো, মানে প্রতিযোগিতা খুব তীব্র। তাহলে ওরা এখন কিসের উপর ফোকাস করবে? ওরা এখন হোম অটোমেশন, HVAC মানে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম আর B2B সলিউশন মানে ব্যবসায়িক গ্রাহকদের জন্য প্রোডাক্টস আর সার্ভিসেসের উপর বেশি জোর দেবে। এর ফলে কি অন্য কোম্পানিদের সুবিধা হবে, যেমন ভোল্টাস? হ্যাঁ, কিছুটা হতে পারে। ভোল্টাস, VPL এদের মতো কোম্পানিগুলো হয়তো এই সুযোগটা নিতে পারবে। বেশ। শেষে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়েও একটা আপডেট ছিল। হ্যাঁ, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তাদের যে পেমেন্ট ব্যাংক সাবসিডিয়ারি আছে মানে জিও পেমেন্ট ব্যাংক, সেখানে আরও ১৯০ কোটি টাকা বিনিয়োগ করছে। ওরা তো কিছুদিন আগে SBI-এর থেকেও শেয়ার কিনেছিল। একদম ১৭.৮% শেয়ার কিনেছিল SBI থেকে। দেখে মনে হচ্ছে ওরা এই পেমেন্ট ব্যাংকের সম্পূর্ণ মালিকানা নেওয়ার দিকেই এগোচ্ছে। বুঝা গেল। তাহলে আজকের আলোচনা থেকে একটা ছবি পরিষ্কার হচ্ছে। একদিকে আমেরিকার অর্থনীতিতে একটা স্লোডাউনের ইঙ্গিত, যার ঢেউ এসে পড়ছে ভারতের রপ্তানিতে। অন্যদিকে চীনের সারের মতো ঘটনা সাপ্লাই চেনে ঝুঁকি যেমন বাড়াচ্ছে, তেমনি হয়তো দেশীয় শিল্পের জন্য সুযোগও তৈরি করছে। আর এর মধ্যে ডেলিভারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ, প্যানাসনিকের মতো কোম্পানির স্ট্র্যাটেজি বদল, জিওর বিনিয়োগ বৃদ্ধি, এই সব কিছুই ঘটছে। একদম। এই সব ঘটনায় কিন্তু ইন্টারকানেক্টেড, আর ভারতীয় অর্থনীতির ওপরের প্রভাব পড়ছে। উই লার্ন ইনভেস্টিং এই ধরনের বিশ্লেষণগুলোই নিয়মিত তুলে ধরে, যাতে বাজারের এই গভীর সংযোগগুলো বোঝা যায়। ঠিক। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত দ্রুত সবকিছু বদলাচ্ছে, গ্লোবাল সাপ্লাই চেন, জিওপলিটিক্স, এই পরিস্থিতিতে ব্যবসা বা বিনিয়োগ যাই হোক না কেন, তাকে স্থিতিশীল রাখতে বা মানিয়ে নিতে কি করা উচিত? মানে লোকাল প্রোডাকশন বাড়ানো বা অল্টারনেটিভ সাপ্লাই চেন তৈরি করা, এগুলো এখন কতটা জরুরি হয়ে উঠছে। হ্যাঁ, এটাই ভাবার বিষয়। আজকের আলোচনার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকুন, আমরা এই ধরনের বিশ্লেষণ নিয়ে আবার আসব। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।